আচ্ছা, ভেবে দেখেছেন কি, যখন আইন আদালত সব চুপ হয়ে যায়, যখন সমাজ মুখ ফিরিয়ে নেয়, তখন বিচারটা ঠিক কিভাবে হয়? আজকের এই বিশ্লেষণে আমরা এমনই এক অদ্ভুত প্রতিশোধের গল্প শুনব, যেখানে এক পিতার আত্মা ফিরে আসে শুধু তার খুনিকে শাস্তি দিতে নয়, বরং নিজের ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত করতে। ভাবুন তো, রাত প্রায় 2টো। লক্ষ্মীপুর গ্রাম একেবারে নিস্তব্ধ। সেই গ্রামের এক কোণে একটা পুরনো মাটির ঘরে একা থাকে কৈলাস। বাবা মারা যাওয়ার পর থেকে চারপাশের এই নিস্তব্ধতা যেন ওকে আরও বেশি করে চেপে ধরে। হঠাৎ গভীর রাতে ঘুমের মধ্যেই কৈলাস শুনতে পায় কেউ যেন ওর জানালার ওপর খুব আস্তে কিন্তু পরপর ঠক ঠক করে যাচ্ছে। এটা কোনো সাধারণ শব্দ নয়, এ যেন এক অশুভ সংকেত। কৈলাস একটু সাহস করে জানালার দিকে তাকাতেই ওর বুকের ভেতরটা কেঁপে ওঠে। মানুষের মতোই একটা লম্বা কালো ছায়া, কিন্তু চোখের পলকে মিলিয়ে গেল। গতিটা স্বাভাবিক মানুষের মতো নয়, মনে হচ্ছে যেন কেউ বা কিছু একটা ওর বাড়ির চারপাশে পাহারা দিচ্ছে, ওকে কোনো বিপদ থেকে আড়াল করার চেষ্টা করছে। এই ছায়াটা কোনো শত্রু নয়, বরং এক অদৃশ্য অভিভাবক। কিন্তু এই রহস্যময় ছায়া এলো কোথা থেকে? এর উত্তর জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। দেখতে হবে কোন ঘটনা এই প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই গল্পের মূলে রয়েছে একজনের স্বপ্ন আর অন্যজনের সীমাহীন লোভ। একদিকে ছিলেন রাকেশ, একজন সৎ পরিশ্রমী মানুষ, যিনি নিজের রক্ত জল করে একটা হোটেল তৈরি করেছিলেন। স্বপ্ন ছিল গ্রামের মানুষের সেবা করবেন। আর ঠিক তার উল্টো দিকে ছিল গ্রামেরই এক প্রভাবশালী লোক, রামপাল, যার চোখে ছিল শুধু লোভ আর অহংকার। সে রাকেশকে সরাসরি হুমকি দিয়েছিল, যদি হোটেলের অর্ধেক আমার নামে না লিখিস, তাহলে তোর এই শখের হোটেল আর তুই দুটোই একদিন পুড়ে ছাই হয়ে যাবি। রামপালের হুমকিতে ভয় পেয়ে রাকেশ যখন সামান্য কিছু টাকার জন্য প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে গেল, তখন সে আরও বড় ধাক্কা খেল। কেউই ওর দিকে ফিরেও তাকাল না। এখানেই মানবিকতা আর সামাজিক বিচার প্রথমবার হেরে যায়। প্রতিবেশী পঞ্চাননের কথাগুলো ছিল আরও ভয়ঙ্কর। তার মনে ছিল এক শীতল হিংসা। সে বলল, রাকেশ যেহেতু তাকে হোটেলের অংশীদার করেনি, তাই সে চায় রাকেশের হোটেলটা বরবাদ হয়ে যাক। ভাবা যায়, এই চরম নিষ্ঠুরতা রাকেশকে একেবারে একা আর অসহায় করে দেয়। আর ঠিক সেই রাতেই নিস্তব্ধ গ্রামটা হঠাৎ জেগে ওঠে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের শিখায়। মুখ ঢাকা এক কাপুরুষ রাকেশের স্বপ্নের হোটেলে আগুন লাগিয়ে দেয়। আগুনের ভেতর থেকে রাকেশের শেষ আর্তনাদ শোনা যাচ্ছিল, বাঁচাও বাঁচাও, আমার ছেলেকে কে দেখবে? কিন্তু কেউ এগিয়ে আসেনি। তো গল্পটা আবার ফিরে আসছে কৈলাসের কাছে, যে এখন কৌশিক নামে পরিচিত। আর সেই ছায়াটা, ওটা ছিল ওর বাবার আত্মা, যে প্রতিশোধ নেওয়ার আগে তার প্রথম দায়িত্বটা পালন করছিল, মানে নিজের ছেলেকে রক্ষা করা। বাবার মৃত্যুর পরদিন কৌশিক তার বন্ধু পলাশের কাছে কান্নায় ভেঙে পড়ে। ওর কথাগুলো শুনলে বোঝা যায়, শুধু বাবাকে হারানোর শোক নয়, ওকে বাঁচাতে না পারার একটা তীব্র যন্ত্রণা ওকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। এই গভীর কষ্ট আর অসহায়ত্বই কিন্তু পরের ঘটনাগুলোর মঞ্চ তৈরি করে দেয়। তাহলে ওই যে ছায়াটা, ওটা আসলে কি ছিল? কোনো ভূতপ্রেত? না, ওটা ছিল কৌশিকের বাবা রাকেশেরই আত্মা। রাকেশ বুঝতে পেরেছিলেন ছেলের উপরও বিপদ আসতে পারে, তাই মৃত্যুর পরেও তিনি ছায়ার রূপে ছেলেকে পাহারা দিচ্ছিলেন। যেটাকে কৌশিক ভয় পাচ্ছিল, সেটা আসলে ছিল এক বাবার অতৃপ্ত স্নেহ। কিন্তু শুধু পাহারা দিলেই তো হবে না। সুরক্ষা ছিল গল্পের প্রথম পর্ব। এবার শুরু হবে আসল খেলা, প্রতিশোধের খেলা। রাকেশের আত্মা এখন আর শুধু রক্ষক নয়, সে এক ভয়ঙ্কর প্রতিশোধকারী। ওদিকে রামপাল তো বেশ ফুর্তিতেই ছিল। রাকেশকে সরিয়ে দিয়ে সে ভাবছিল, যাক, রাস্তা একদম পরিষ্কার। কিন্তু সে জানত না, আসল বিপদ তো এবার শুরু হতে চলেছে। হঠাৎ করেই চারপাশের আবহাওয়া বদলে গেল। কনকনে ঠান্ডা একটা বাতাস বইতে শুরু করল। শিকারী এবার নিজেই শিকারে পরিণত হতে চলেছিল। আর ঠিক তখনই চারপাশ কাঁপিয়ে একটা শীতল গলা ভেসে এলো। এটা ছিল রাকেশের কণ্ঠ। যে মুহূর্তে রামপাল বুঝতে পারল সে কার মুখোমুখি হয়েছে, সেই মুহূর্তেই তার সব দম্ভ, সব অহংকার চূর্ণ হয়ে গেল। খেলাটা এবার পুরোপুরি ঘুরে গেছে। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দেখানো হয়েছে কিভাবে একজন দাপুটে লোকের মনস্তত্ত্ব একটা আত্মিক শক্তির চাপে ভেঙে গুড়িয়ে যায়। প্রথমে কি ছিল? অধ্যত্ব, তারপর বিস্ময় আর অবিশ্বাস। এরপর যখন সে বুঝতে পারল যে পালানোর পথ নেই, তখন শুরু হলো করুণ মিনতি। আর সবশেষে চরম আতঙ্কে সে পুরোপুরি আত্মসমর্পণ করে। কিন্তু রাকেশের আত্মা শুধু ভয় দেখাতে আসেনি।
সে এসেছিল একটা বিশেষ ধরনের বিচার করতে, এক অটুট চুক্তি কার্যকর করতে, এমন এক চুক্তি যা ভাঙার কোনো উপায় নেই। রাকেশের আত্মা সাধারণ প্রতিশোধ চায়নি, সে চেয়েছিল এক গঠনমূলক প্রায়শ্চিত্ত। রামপালের সামনে 3টি শর্ত রাখা হল। 1, আমার ছেলের সব দায়িত্ব তোর। 2, যে হোটেল পুড়িয়েছিস সেটা তুই আবার নিজের হাতে বানাবি। আর 3, আমার ছেলের জন্য আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটা তোকেই পূরণ করতে হবে। রামপালের কাছে আর কোনো উপায় ছিল না। সে বুঝতে পারল এই আত্মার হাত থেকে তার মুক্তি নেই। সে তৎক্ষণাৎ সব শর্তে রাজি হয়ে যায়। তার ভয়টা তখন এক অবশ্যম্ভাবী নিয়তিতে পরিণত হয়। সে জানে তার আত্মা এখন থেকে চিরদিনের জন্য রাকেশের ছেলের ভবিষ্যতের সাথে বাধা পড়ে গেছে। আর এখান থেকেই শুরু হলো গল্পের সবচেয়ে অবাক করা পর্যায়। চুক্তিটা এবার কার্যকর হতে শুরু করে এবং ধ্বংসের ছাই থেকেই জন্ম নেয় এক নতুন ভবিষ্যৎ। এটা ছিল কর্মফলের এক জীবন্ত উদাহরণ। রামপালকে তার নিজের অবৈধ সম্পত্তি ভেঙে সেই ইট পাথর দিয়েই কৌশিকের হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হয়। ভাবুন একবার, যে হাত দিয়ে সে একদিন সব ধ্বংস করেছিল সেই হাত দিয়েই তাকে সব নতুন করে করতে হচ্ছে। আর যেই না নতুন হোটেলের প্রথম পাথরটা রাখা হলো, রাকেশের আত্মা বুঝতে পারল তার কাজ শেষ। প্রতিশোধ নয়, বরং ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত করেই সে আসল শান্তি পেল। ছেলের দিকে শেষবারের মতো একবার শান্ত দৃষ্টিতে তাকিয়ে সেই আত্মা চিরতরে মিলিয়ে গেল। এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন প্রতিষ্ঠিত আইনকানুন আমাদের নিরাশ করে, তখন কি বিচার তার রাস্তা খুঁজে নিতে অন্য কোনো অতিপ্রাকৃত রূপ নেয়? লোভ আর উত্তরাধিকারের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।